সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ৬ দফা দাবি আদায়ে কাফনের কাপড় বেঁধে গণমিছিল করলেন দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা। যদি আমাদের সঠিক দাবিগুলো যথাসময়ে মেনে না নেয়, এই ছাত্ররা কাফন যেমন পড়েছে কাফনের মধ্যে ঢুকতে আর বেশি সময় নেবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের আলোচিত অন্তত 4 মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে বাংলাদেশের বক্তব্য প্রত্যাখ্যান করল ভারত। কাফনের কাপড় পরে আজ বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করেন তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায়ের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুম্মার নামাজের পর জড়ো হন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর তারা কাফন মিছিল বের করেন। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে তারা বিভিন্ন স্লোগান দেন। আজকে আমাদের কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রশাসনের যে নেককারজনক হামলা, এটা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের যে 6টা দাবি ছিল ক্রাফটদের বিরুদ্ধে, আমাদের দশম গ্রেড রক্ষার বিরুদ্ধে, এই জিনিসগুলো যতক্ষণ না আমরা পাইতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। মিছিলটি তেজগাঁওয়ে বিভিন্ন এলাকা ঘুরে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে গিয়ে শেষ হয়। ঢাকার পাশাপাশি কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুম্মার নামাজের পরপরই মিছিল বের করেন তারা। বায়েজিদ বাইপাস সড়কে সমাবেশ করে 6 দফা দাবি আদায়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা। একই রকম কর্মসূচি পালন করেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেলা 3টার দিকে কাফনের কাপড় মাথায় বেঁধে দাবি আদায়ের সোচ্চার হন তারা। এরপর বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিভিন্ন এলাকা ঘুরে সমাবেশ করেন বাটার মোড়ে। 6 দফা দাবি আদায় এবং কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে 6 দফা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এই কুমিল্লায় আমাদের ভাইদের এবং বোনদের গায়ে যে আঘাত করা হয়েছে, যেভাবে লাঠিচার্জ করা হয়েছে এই যৌথ বাহিনী কর্তৃক, তার বিচার আমরা সঠিক বিচার দাবি করছি। একই দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় তারা কুমিল্লার শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানান। 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবারও রাস্তায় নামেন কুমিল্লা পলিটেকনিকের শিক্ষার্থীরা। বের করেন বিক্ষোভ মিছিল। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের 6 দফা দাবির অন্যতম হল জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল এবং কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে। মাহিদুর রহমান, দীপ্ত, বার্তা কক্ষ। আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবিতে আজ রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছেন বহু মানুষ। সন্ধ্যায় ছাত্র জনতার ব্যানারে এই আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি যাতে জনগণের সমর্থনে সরকার গঠন করতে না পারে সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপি নেতা ইলিয়াস আলী সহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত যুব সমাবেশে তিনি এই অভিযোগ করেন। শামসুজ্জামান বলেন, সরকারের কাজকর্মে দেশবাসী উদ্বিগ্ন। তারা আসলে কি চায় তা বোঝা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান তিনি।
তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্যে, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। ২৪-এর গণহত্যাকারীদের বিচার সম্পন্ন করার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কমপক্ষে ৫ বছর বৃদ্ধির দাবিতে চূড়ান্ত আমরণ অনশন কর্মসূচি পালন করছেন কয়েকজন তরুণ। বৃহস্পতিবার দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের সামনে বাংলাদেশ সংস্কার আন্দোলন শিরোনামের ব্যানারে এই কর্মসূচি পালন করছেন তারা। বলেন, আগে স্থানীয় নির্বাচন এবং পরে জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচনের প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিস্টদের দোসরদের অপসারণ করতে হবে। ফ্যাসিবাদের সহায়ক সংবিধান বহাল রেখে প্রকৃত পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মোছার। সকালে প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, গণঅভ্যুত্থান দেশকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয়নি, বরং শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানকেই বহাল রেখেছে। বক্তারা বলেন, ডিসেম্বরের পর দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে এর দায় বড় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয় নাই। এই গণ অভ্যুত্থান শেষাবধি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান এটাকেই বহাল রেখেছে। এটাকে বহাল রাখাটাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার, এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। আমি জনগণের কথা বলি, জনগণের পক্ষে কথা বলি, এই সরকারের পক্ষে সবসময় থাকবো, কোনো প্রশ্ন আসে না। সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্র থেকে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অন্তত ৪ মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ৩৩০টি অভিযোগের মধ্যে তদন্ত চলমান রয়েছে ৩৯টির। ২২ মামলায় অভিযুক্ত ১৪১ ব্যক্তির মধ্যে ৫৪ জন গ্রেপ্তারের পর কারাগারে আছেন, আর শেখ হাসিনা সহ পলাতক রয়েছেন ৮৭ জন। পতন ঠেকাতে গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগ সরকার। এতে অসংখ্য হতাহতের ঘটনা ঘটে। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ পড়তে থাকে। হত্যা, গুম সহ বিভিন্ন অপরাধের অভিযোগও পড়ে ট্রাইব্যুনালে। আইনশৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ পড়ে মোট ৩৩০টি। এসব অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া ৪টি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এগুলো হলো শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা, আশুলিয়ায় লাশ পোড়ানো, চানখারপুলে হত্যাকাণ্ড এবং রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করে হত্যা মামলা। সংশ্লিষ্টরা বলছেন, এ মাসে অন্তত একটি মামলার তদন্ত শেষ হবে। শেখ হাসিনা হলো অপরাধের নিউক্লিয়াস, যেটাকে আমরা বলি, যে তাকে কেন্দ্র করে সকল অপরাধ সংগঠিত হয়েছে, তাকে ক্ষমতায় রাখার জন্য এবং তার নির্দেশে হয়েছে। এজন্য তার তদন্ত প্রতিবেদনটা যদি তদন্ত সংস্থা কমপ্লিট করে ফেলে, তাহলে তার সাবঅর্ডিনেট বা তার সহযোগী অনেকেরই তদন্ত অনেকাংশেই সমাপ্ত হয়ে যাবে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি ১৪১ জন। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদের সদস্য, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও আমলা রয়েছেন ৭০ জন, পুলিশ ৬২ জন এবং সামরিক বাহিনীর সদস্য আছেন ৯ জন। তাদের মধ্যে ৫৪ জন গ্রেপ্তারের পর এখন কারাগারে। পলাতক রয়েছেন শেখ হাসিনা সহ ৮৭ জন। পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়েও তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান এই প্রসিকিউটর। জুলাই আগস্টের মামলায় আমরা কিন্তু ঘটনাস্থল কেন্দ্রিক করছি, আবার মাঝে মধ্যে ব্যক্তি কেন্দ্রিক করছি। কিন্তু গুমের মামলায় আমরা গুম যিনি হয়েছেন শুধু ওই একটি কেসকে আলাদা আলাদা করে ডিল করছি। সেটিও একটা অ্যাডভান্স স্টেজে আছে, কারণ গুমের মামলাটা এই জুলাই আগস্টের মামলার একটু পরে যাবে, কারণ জুলাইয়ের আগস্টের মামলাগুলোর এভিডেন্সগুলো খুবই তাজা। পর্যায়ক্রমে সব অভিযোগের তদন্ত শেষে অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। এপ্রিলের মধ্যেই চাংখারপুলের মামলার তদন্ত সমাপ্ত হবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। আগে যেমনটি জানিয়েছিলাম, এবার আরও একটু বিস্তারিত দেখে নিতে চাই। আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবিতে আজ রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছেন বহু মানুষ।
সন্ধ্যায় ছাত্র জনতার ব্যানারে আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। যাচ্ছে পরের প্রসঙ্গে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অনভিপ্রেত মন্তব্য না করে বাংলাদেশ বরং নিজের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দেওয়া উচিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিরা এখনও অবাধে ঘুরে বেড়াচ্ছে। এর আগে মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি ভারতের সংখ্যালঘু মুসলমানদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লির প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশের সাথে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঢাকায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 15 বছর পর পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এতে উভয় দেশ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা ও কৌশলগত সহযোগিতা সহ নানা বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেছে। এছাড়া করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌযান চলাচল শুরু এবং আকাশপথে সরাসরি যোগাযোগ চালুর উপর গুরুত্ব আরোপ করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। চলতি বছর এখনও এডিস মশা বিস্তারের কোনো জরিপের ফল প্রকাশিত হয়নি, তাই মিলছে না আগাম সতর্কতার বার্তা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অর্থ বরাদ্দ না থাকায় জরিপ হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাতের নিয়মিত অপারেশন প্ল্যানগুলো বাস্তবায়ন না হলে এর জন্য জনগণকে দীর্ঘমেয়াদে ভুগতে হবে। শুষ্ক মৌসুমের শুরুতেই রাজধানী সহ সারা দেশে বেড়েছে মশার উপদ্রব। এর মধ্যে ভারী বৃষ্টি হওয়ায় কোথাও কোথাও জমে আছে বৃষ্টির পানি, যেখানে প্রজনন হতে পারে এডিস মশার। ফলে ডেঙ্গু রোগীও বাড়ার আশঙ্কা আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, চলতি বছর এ পর্যন্ত 2000-এর বেশি ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মারা গেছেন 16 জন। এর মধ্যে 8 জনই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। প্রতি বছর বর্ষা শুরু হওয়ার আগে, বর্ষার সময় এবং বর্ষা পরবর্তী সময়ে এডিস মশার বিস্তার নিয়ে 3টি জরিপ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি থেকে। কিন্তু এবছর স্বাস্থ্য খাতের বেশ কিছু জায়গায় অপারেশন প্ল্যানে অর্থ বরাদ্দ না হওয়ায় জরিপ কার্যক্রম চালায়নি সিডিসি। জানা গেছে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এই জরিপ কার্যক্রম চালিয়েছে। তবে তার ফল এখনই জানাতে অপারগ তারা। স্বাস্থ্য খাতে এ ধরনের অর্থ বরাদ্দ না হলে বা অপারেশন প্ল্যানগুলো বন্ধ হলে দেশের জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। এই জরিপটা দ্বারা আমরা একটা পূর্বাভাস পাই এবং এইটা আমাদের সিটি কর্পোরেশন তারা কিন্তু এটার উপর ভিত্তি করে একটু তারা তৎপর হয়। তো এইবারে যে এই ওপির টাকাটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো, এটা আসলে হলো যে কোনো কিছু না চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত। আমরা যখন এর মানে খারাপ ফলাফলটা দেখব, সেটাও আবার ধীরে ধীরে হবে, আমরা বুঝতে পারবো না, কিন্তু যখন বুঝবো তখন আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে। এসব ক্ষেত্রে সিটি কর্পোরেশন বা অন্য কোনো খাত থেকে অর্থ নিয়ে কাজগুলো চালিয়ে নেওয়ার পরামর্শ তাঁর। যেহেতু ওপিতে টাকা নেই, তাই বলে কিন্তু এই কার্যক্রমগুলো বন্ধ থাকা উচিত না। আমাদের সিডিসির লোকবল আছে, ওনাদের এন্টোমোলজিস্ট আছে, এই ক্যাপাসিটি আছে, আর সিটি কর্পোরেশনের যদি টাকা, এই দুটোর যদি একখানে করা হয়, তাহলে আমি মনে করি যে এই অর্থ বরাদ্দ হওয়া প্রয়োজন ভবিষ্যতে। কিন্তু আপাতত যে মানে বড় ঝুঁকিটা তৈরি হতে যাচ্ছে, সেইটা আমরা মানে এড়াতে পারি। এছাড়া জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজায় ইসরায়েলি গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে আজ ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি নাইটিঙ্গেল মোড়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে জমিয়তের সহ সভাপতি মুফতি আব্দুর রব ইউসুফি বলেন, ফিলিস্তিন ও ভারতে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। জাতিসংঘ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাতিয়ার হিসেবে কাজ করছে বলে দাবি করেন তিনি। পবিত্র কাবা শরীফের ইমামের নেতৃত্বে সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুফতি আব্দুর রব ইউসুফি। একই সঙ্গে তিনি ভারতে বিতর্কিত ওয়াকফ আইনের মাধ্যমে মুসলমানদের অধিকার খর্ব করার অভিযোগ এনে এই আইন বাতিলের দাবি জানান। ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকার ডেমরায় আজ বিক্ষোভ হয়েছে। বাদজুমা ডেমরার ডগায়ের কেন্দ্র কবরস্থান সংলগ্ন মাঠে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মসজিদুল ই আয়েশা জামে মসজিদ কমিটি ও ডিএসসিসি 66 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এ আয়োজন করেন। এ সময় মুসল্লিরা গাজা ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদ এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানান। আলেম ওলামা ও স্থানীয় বিশিষ্টজনরা এতে বক্তব্য রাখেন। চট্টগ্রাম শহরের কাপাসগোলা এলাকার নালায় পড়ে এক শিশু নিখোঁজ রয়েছে। আজ রাত 8:30টার দিকে দুর্ঘটনা ঘটে। একটি ব্যাটারি চালিত রিকশা সহ মা ও 6 মাস বয়সী শিশুটি পড়ে যায়। মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা তল্লাশি কাজে সহায়তা করছেন। ফের উত্তাপ বাড়ছে রাজধানীর বাজারে। বেগুনের দাম চড়া, আর এক লাফে পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে 15 থেকে 20 টাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাজারে নিত্যপণ্য সহ সব ধরনের সবজির দাম কমতে থাকে। ক্রেতারাও সন্তুষ্টি প্রকাশ করেন। তবে ঈদ উল ফিতরের পর সবজির দাম কিছুটা বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারে পটল, করলা, বরবটি, ঢেঁড়স বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 থেকে 100 টাকায়। তবে বেগুনের দাম এখনো চড়া। প্রকারভেদে 80 থেকে 120 টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। 70 টাকা, গোল্ড হলো 120 টাকা, 100 টাকা, আর করলা 80 থেকে 100, ওই পেঁপে 50-60, তারপর দিয়ে কাঁকরোল 140, 150 এমন। এখন ম্যাক্সিমামই হচ্ছে 60 টাকার নিচে নাই, 60, 70, 80 এরকম। আমার কাছে যেটা মনে হচ্ছে যে যেহেতু সিজন শেষ, এখন একটু দাম বাড়বে। আলু আর আদা রসুনের দাম স্থিতিশীল থাকলেও হঠাৎ করে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা। এছাড়া মিনিকেট, নাজির শাইল সহ সব ধরনের চাল আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। আজকে বাড়ছে তো, কাস্টমার মানে বলতেছে কালকে নিলাম 40 টাকা, আজকে কেন 60 টাকা। আমরা মানে একটু ঝামেলাটা আছে আর কি। দাম বাড়তে নাজির শাইল, মিনিকেট চাল এখন এগুলো সিজন শেষ, তার এক সপ্তাহ পরে নতুন চাল উঠবো, তখন আবার দাম কমে যাবে, এমনি দাম কমে যাবে। স্থিতিশীল রয়েছে মাছের দাম। গরুর মাংস 800 টাকা এবং খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 1250 টাকা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে 74 জন নিহত হয়েছে, আহত অনেকে। ইরান সমর্থিত হুতিদের উপর যুক্তরাষ্ট্র আক্রমণ শুরুর পরে এটিকে সবচেয়ে বড় হামলাগুলোর একটি বলে মনে করা হচ্ছে। হুতি পরিচালিত সংবাদ মাধ্যম আল মাসিরা জানিয়েছে, পশ্চিম ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে এই হামলার লক্ষ্য হুতি বিদ্রোহী গোষ্ঠীর জ্বালানি সরবরাহ বন্ধ করা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, হামলার উদ্দেশ্য ছিল হুতিদের অর্থনৈতিক উৎস ধ্বংস করা। যদিও হামলা ও হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। গত মাসে হুতিদের বিরুদ্ধে বড় আকারের হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, লোহিত সাগরের জাহাজে হুতিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা থামবে না। গাজা যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেলে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গোষ্ঠীটির গাজা প্রধান খালিল আল হায়া বলেন, তারা আর অন্তর্বর্তীকালীন চুক্তিতে সম্মত হবেন না। এদিকে গাজা জুড়ে নতুন করে ইসরায়েলি হামলায় কমপক্ষে 32 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 13 জন একই পরিবারের সদস্য। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 51,065 জন ফিলিস্তিনি নিহত এবং 1,16,000 মানুষ আহত হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 506 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল কুয়ালালামপুরে এই অভিযান চালানো হয়। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম নিউজ স্ট্রেট টাইমস জানিয়েছে, আটককৃতদের মধ্যে বাংলাদেশি 165 জন এবং নেপালের 124 জন।
185 জন ইমিগ্রেশন অফিসারের একটি বাহিনী এবং জাতীয় নিবন্ধন বিভাগ সহ অন্যান্য সংস্থার সহায়তায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক জানিয়েছেন 506 জনকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। আইসিসি নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন সমীকরণে শনিবার লাহোরে সকাল 10:30টায় মুখোমুখি হবে দুই দল। বাছাই পর্বে থাইল্যান্ড, আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডকে হারিয়েছে বাঘিনীরা। তবে সবশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধাক্কা খেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এখন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয় পেলেই আসন্ন বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে তাদের। বাছাই পর্বে 4 ম্যাচ খেলে টাইগ্রেসদের পয়েন্ট 6। অন্যদিকে সবগুলো ম্যাচ জিতে নারী বিশ্ব আসরে জায়গা পাকাপোক্ত করেছে পাকিস্তানের নারীরা। তাই স্বাগতিকদের বিপক্ষে যদি হেরে যায় তাহলেই শঙ্কায় পড়বে জ্যোতির দল। ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারালে এবং স্কটল্যান্ড আয়ারল্যান্ডকে হারালে 3 দলেরই সমান 6 পয়েন্ট হবে। সেখানেই চলে আসবে রান রেটের হিসাব, যদিও এক্ষেত্রে বেশ এগিয়ে আছে বাংলাদেশের মেয়েরা। চূড়ান্ত হয়েছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমির লাইন আপ। আগেই টিকিট কেটেছিল বার্সেলোনা ও পিএসজি। এবার তাদের সঙ্গে হলো ইংলিশ ক্লাব আর্সেনাল এবং ইটালিয়ান দল ইন্টার মিলান, যেখানে ফরাসিদের মুখোমুখি হবে গানাররা আর বার্সার প্রতিপক্ষ ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগের এবারের সেমিফাইনালের লাইন আপটা অন্য যে কোনো বারের চেয়ে একেবারেই ভিন্ন। ইউরোপিয়ান ফুটবলের 4টি শীর্ষ লিগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলান। অ্যাস্টন ভিলাকে বিদায় করে পিএসজি ও বরুসিয়া ডর্টমুন্ডকে বিদায় করে শেষ 4-এ ওঠে বার্সেলোনা। আর বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে আর্সেনাল আর বায়ার্ন মিউনিখকে বিদায় করে শেষ 4 নিশ্চিত করে ইন্টার মিলান। আর্সেনাল চলতি আসরে সবচেয়ে বড় পরীক্ষাটা দিয়েই ফেলেছে রিয়াল মাদ্রিদকে হারিয়ে। ঘরোয়া লিগে নিয়মিত হুচট খেলেও চ্যাম্পিয়ন্স লিগে অপ্রতিরোধ্য হয়ে উঠছে মিকেল আর্তেতার শিষ্যরা। ফরাসি ক্লাব পিএসজি অবশ্য টানা 3 পর্বেই খেলবে ইংল্যান্ডে গিয়ে। রাউন্ড অফ 16-এর প্রতিপক্ষ ছিল লিভারপুল। কোয়ার্টার ফাইনাল খেলেছে অ্যাস্টন ভিলার বিপক্ষে, আর সেমিফাইনালে তাদের খেলতে হবে আর্সেনালের সঙ্গে। সেমির 2 লাইন আপের মধ্যে বার্সা ইন্টারের লড়াই আগেও দেখা গিয়েছে 2010 সালে সেমিফাইনালেই। সেই দলের এখন আর কেউ না থাকলেও পুরাতন উত্তাপ যোগান দেবে নতুন করে। সেমিফাইনালে ইংলিশ ক্লাব আর্সেনালের প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি। স্পেনের পরাশক্তি বার্সেলোনা খেলবে ইতালির ইন্টার মিলানের বিপক্ষে। চলতি মাসে 29 ও 30 তারিখে হবে সেমিফাইনালের প্রথম লেগ। দ্বিতীয় লেগ মে মাসের 6 ও 7 তারিখে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। 6 দফা দাবি আদায়ে কাফনের কাপড় বেঁধে গণমিছিল করলেন দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের আলোচিত অন্তত 4 মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে বাংলাদেশের বক্তব্য প্রত্যাখ্যান করল ভারত। এই ছিল এখনকার মতো, আর এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরো তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।